আজকের এই ভিডিওতে আমরা প্রাথমিক 2020-22 মামলার আপডেট এবং এই প্রাথমিক 2020-22 মামলা কি প্রাথমিক নতুন যে নিয়োগ শুরু হতে যাচ্ছে সেই নিয়োগে কি কোনো বাধা সৃষ্টি করতে পারে, এই প্রাথমিক 20-22 মামলার প্রভাব কতটা রয়েছে এবং প্রাথমিক 2022 যে নিয়োগ প্রক্রিয়া যেটি এখনো অবধি পেন্ডিং অবস্থায় রয়েছে সেখানে যে ভ্যাকান্সিটা রিমেনিং অবস্থায় রয়েছে সেই ভ্যাকান্সির ভবিষ্যৎ কি রয়েছে। প্রাথমিক 20-22 মামলায় কি 20-22 সেশনের ডিএলএড প্রার্থীরা কোনো সুবিধা পেতে পারে, অথবা 20-22 প্রার্থীরা যদি এই মামলায় হেরে যায় তাহলে যে ভ্যাকান্সিটা থাকবে সেখানে কি আনঅ্যাবজর্বড যে 2108 প্রার্থী রয়েছেন তারা কি কোনোভাবে নিয়োগ পেতে পারেন। তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব এবং এই মামলার কেস স্ট্যাটাস কি দেখাচ্ছে, এই মামলার পরবর্তী শুনানির দিন কবে, বা সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব। অনুরোধ করব আপনারা এই ভিডিওটি পুরোটা দেখবেন, কোনো অংশে স্কিপ না করে। এই মামলার আপডেট চেয়ে আপনারা অনেকেই আমাকে মেসেজ করেছিলেন, আমি যতটুকু পেরেছি এই মামলার আপডেট কালেক্ট করে আপনাদের সাথে আজকের এই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করছি। প্রাথমিক 2022 নিয়োগে 20-22 সেশনের প্রার্থীরা এলিজিবল কি এলিজিবল নয় এই নিয়ে যে ডিসপিউট তৈরি হয়েছিল সেখানে মহামান্য সিঙ্গেল বেঞ্চ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল যে 20-22 সেশনের ডিএলএড যারা প্রার্থীরা রয়েছেন তাদের যে অ্যাডভার্টাইজমেন্ট ডেট 29শে সেপ্টেম্বর 2022 তারিখে, তার আগে তাদের যে ট্রেনিং সেই ট্রেনিংটা কমপ্লিট না হলেও তারা রিক্রুটমেন্টে বসতে পারবে। ইন্টারভিউয়ের আগে তাদের ট্রেনিংটা কমপ্লিট থাকলেই হলো। তো এই অর্ডারটা ছিল সিঙ্গেল বেঞ্চের এবং সেই অর্ডারের ভিত্তিতে 20-22 প্রার্থীদেরকে পর্ষদ কিন্তু ফর্ম ফিল আপ করতে দেয় 2022 রিক্রুটমেন্টে এবং তারা পার্টিসিপেট করে। তো এরপরে এই যে সিঙ্গেল বেঞ্চের অর্ডার 20-22 প্রার্থীদেরকে বসতে দেওয়ার এবং পর্ষদ যে তাদেরকে বসতে দিয়েছিল এই দুটো বিষয়কে চ্যালেঞ্জ করে কিছু প্রার্থী কিন্তু ডিভিশন বেঞ্চে একটি মামলা ফাইল করেছিলেন যার নম্বর ছিল ম্যাট 1725/2022 এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে একটি জাজমেন্ট আসে 11/4/2023 তারিখে ডিভিশন বেঞ্চের বিচারপতি অনারেবল জাস্টিস সুব্রত তালুকদার এবং অনারেবল জাস্টিস সুপ্রতিম ভট্টাচার্যের বেঞ্চ থেকে। সেই জাজমেন্টের ভিত্তিতে 20-22 সেশনের ডিএলএড প্রার্থীদেরকে কিন্তু 2022 রিক্রুটমেন্ট থেকে বাদ দেওয়া হয়। এরপরে সেই ডিভিশন বেঞ্চের জাজমেন্টকে চ্যালেঞ্জ করে 20-22 প্রার্থীরা মহামান্য সুপ্রিম কোর্টে একটি এসএলপি ফাইল করেন এবং সেই এসএলপির ভিত্তিতে প্রাথমিকভাবে 2022 নিয়োগে একটি স্থগিতাদেশ আসে। এরপরে এই মামলাটি দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টে পেন্ডিং থাকে এবং তারপরে 29শে জানুয়ারি 2024 সালে অনারেবল জাস্টিস হেমা কোহলি ম্যাডামের বেঞ্চ থেকে মহামান্য সুপ্রিম কোর্টে 2022 নিয়োগের স্থগিতাদেশ তুলে নেওয়া হয় এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের একটি এভিডেভিটের ওপর ভিত্তি করে, যেখানে প্রাথমিক শিক্ষা পর্ষদ ডিক্লেয়ার করেছিল যে তাদের মোট ভ্যাকান্সি ছিল 2022 সালের নিয়োগে 11,758টি, যার মধ্যে তারা 20-22 সেশনের প্রার্থীদেরকে বাদ রাখছে যেহেতু মামলা চলছে সুপ্রিম কোর্টে তার জন্য, এবং তারা প্রাথমিকভাবে 9,533 জনের একটি প্যানেল উইথ 5% অ্যাডিশনাল প্যানেল সহ তারা প্রস্তুত করেছে এবং সেই প্যানেলের ভিত্তিতে তারা নিয়োগ দিতে চায় এবং সেই বিষয়ে তারা মহামান্য সুপ্রিম কোর্টে একটি এফিডেভিট ফাইল করে এবং সেখানে তারা আরও জানায় যে 2108 জন মতো প্রার্থী যারা 20-22 সেশনের আগের সেশনে ডিএলএড করা প্রার্থী তাদেরকে তারা কাট অফের ভিত্তিতে বাদ রেখেছে যেহেতু তারা কাট অফে আসতে পারেনি 9,533 প্যানেলে। তো এই যে পর্ষদের এফিডেভিট তার উপরে ভিত্তি করে মহামান্য সুপ্রিম কোর্ট কিন্তু নিয়োগের ছাড়পত্র দেয় এবং 2022 নিয়োগের স্থগিতাদেশ তুলে নেয় এবং সেখানে তারা 9,533-এর প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছিলেন এবং মহামান্য সুপ্রিম কোর্ট এটাও বলেছিলেন যে পর্ষদ নিয়োগ করতে পারবে কিন্তু পর্ষদকে সাবজেক্ট টু আউটকাম নিয়োগ দিতে হবে। এরপরে আরও নির্দেশ দিয়েছিলেন মহামান্য বিচারপতিরা যে 20-22 সেশনের ডিএলএড প্রার্থীদের কিন্তু ইন্টারভিউ নিতে হবে এবং তার রিপোর্ট কিন্তু 6 সপ্তাহের মধ্যে মহামান্য সুপ্রিম কোর্টে পেশ করতে হবে। তো এরপরে আপনারা সকলেই জানেন যে 20-22 সেশনের ডিএলএড প্রার্থীদের ইন্টারভিউ পর্ষদ নিয়েছিল। এরপরে 9,533 প্যানেল পর্ষদ প্রকাশও করেছিল এবং তারপরে নিয়োগ হয়, এই বিষয়গুলো সবই জানা। কিন্তু এই মামলার এর পরবর্তীতে মহামান্য সুপ্রিম কোর্টে আমরা দেখি যে বেঞ্চ পরিবর্তন হয়ে যায়। মহামান্য হিমা কোহলি ম্যাডাম তিনি অবসর নেন এর মধ্যে মহামান্য সুপ্রিম কোর্ট থেকে। তো এরপরে এই মামলার বেঞ্চ পরিবর্তন হতে থাকে, একের পর এক বিভিন্ন বেঞ্চে মামলা ঘুরতে থাকে এবং এই মামলার মধ্যে যেটা আমরা দেখি যে পর্ষদ কিন্তু তাদের যে এভিডেভিট বা রিপোর্ট সেটা তারা ফাইল করেছিল 20-22 সেশনের ডিএলএড প্রার্থীদের ইন্টারভিউ নিয়ে
পিটিশনারদের পক্ষ থেকে বলা হয়েছিল প্যানেল প্রকাশ করতে, অর্থাৎ 20-22 সেশনের যে মেরিট লিস্ট সেটা পাবলিশ করতে। পর্ষদ কিন্তু সেই মেরিট লিস্ট পাবলিশ করতে চায়নি। পর্ষদের এই ক্ষেত্রে বক্তব্য ছিল যে আগে 20-22 সেশনের প্রার্থীরা এলিজিবল কি এলিজিবল নয় এইটা আগে ডিসাইড হোক, তারপরে তারা প্যানেল বা মেরিট লিস্ট সেটা বের করবে 20-22 সেশনের প্রার্থীদের সপক্ষে। কিন্তু এরপরে আমরা দেখি যে এই মামলার আর সেই অর্থে কোনো শুনানি হয় না, বা কোনো গুরুত্বপূর্ণ শুনানি হয় না, বা কোনো গুরুত্বপূর্ণ অর্ডারে কিন্তু মহামান্য সুপ্রিম কোর্ট থেকে এরপরে আর বেরিয়ে আসেনি। লাস্ট এই মামলার যে আপডেটটুকু পাওয়া গেছিল সেটি হচ্ছে যে 20 সেপ্টেম্বর এই মামলাটি কিন্তু আর্লি মেনশনিং এর জন্য লিস্টেড করার জন্য আর্গুমেন্ট করা হয়েছিল, কিন্তু সেই অ্যাপিলটা মহামান্য বিচারপতিরা মান্যতা দেননি। এরপরে আমরা দেখি যে এই মামলাটিকে 2রা ডিসেম্বর শুনানির জন্য রাখা হয়েছিল। সকলের এই বিষয়টা জানতে চাইছিলেন যে 2রা ডিসেম্বরকে এই মামলার কোনো প্রকার শুনানি হয়েছে কিনা, কিন্তু আমরা যদি মহামান্য সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট দেখি তাহলে আমরা দেখব যে এই মামলাটি কিন্তু শুনানির দিন 2রা ডিসেম্বর কিন্তু পরবর্তীতে তুলে নেওয়া হয়েছিল, অর্থাৎ 2রা ডিসেম্বর এই মামলাটি কিন্তু শুনানির জন্য লিস্টেড ছিল না। এখন এই মুহূর্তে এই মামলার কোনো শুনানির দিন কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, অর্থাৎ পরবর্তী শুনানি কবে এই মামলার সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। তো এই মামলার ভবিষ্যৎ তাহলে কোন দিকে দাঁড়িয়ে রয়েছে? দেখুন, এই মামলায় প্রথমত আমি বলবো যে যারা 9533 প্যানেলে যারা চাকরি পেয়ে গেছেন তাদের তো কোনো অসুবিধাই নেই বলতে গেলে, যদিও তাদের একটি সাবজেক্ট আউটকাম আছে কিন্তু সেইটা কোনো ম্যাটার করছে না। তো এক্ষেত্রে 11,758 মোট ভ্যাকান্সির মধ্যে যে ভ্যাকান্সিটুকু পড়ে রয়েছে, মহামান্য বিচারপতিরা 29শে জানুয়ারি 2024 সালে যে অর্ডার দিয়েছিলেন এবং বলেছিলেন এই ভ্যাকান্সিটাকে ফেলে রাখতে, তো সেই ভ্যাকান্সিটাতে তাহলে কি হবে? 20-22 প্রার্থীরা যদি এলিজিবল হয়ে যায় তাহলে সেখানে তাদের রিক্রুটমেন্ট করা হতে পারে। আদারওয়াইজ তারা যদি এলিজিবল না হয় তাহলে সেই ভ্যাকান্সিটাতে পর্ষদ যদি চাই যারা আনঅ্যাবজর্ব প্রার্থী রয়েছেন তাদেরকে তারা রিক্রুটমেন্ট দিতে পারেন। এছাড়াও পর্ষদ যদি আরও চায় যে এই ভ্যাকান্সিটাকে নেক্সট রিক্রুটমেন্টে তারা ট্রান্সফার করে ফেলবে তাহলে সেটাও তারা করতে পারেন। তাছাড়াও কিন্তু মহামান্য সুপ্রিম কোর্ট যদি এই ভ্যাকান্সির ভিত্তিতে কোনো স্পেসিফিক অর্ডার দেন তাহলে কিন্তু পর্ষদকে সেটা মানতে হবে। এখন দেখার বিষয় যে এই মামলার ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে বা কোন দিকে যেতে পারে, তার কারণ এই মামলার ওপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করছে। 20-22 সেশনের প্রার্থীরা যারা ইন্টারভিউ দিয়েছেন তাদের ভবিষ্যৎ নির্ভর করছে, 2108 যারা আনঅ্যাবজর্ব প্রার্থী রয়েছেন তাদেরও ভবিষ্যৎ নির্ভর করছে। তো এই মামলাটা কিন্তু সেই অর্থে একদিক থেকে কিন্তু গুরুত্বপূর্ণ মামলা। এছাড়াও এই মামলা ডিসপোজড হওয়া মাত্র যারা চাকরি পেয়েছেন তাদের সাবজেক্ট টু আউটকাম এই বিষয়টা উঠে যাবে, তো তারাও একটু হলেও নিশ্চিন্ত হবেন, যদিও তাদের চিন্তা করার কিছুই নেই। তো এই বিষয়গুলো জড়িত রয়েছে। এই মামলার যে পয়েন্টটা রয়েছে সেই একটাই পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে এই মামলাটা, যে 20-22 সেশনের প্রার্থীরা এলিজিবল কি এলিজিবল নয়। মূলত এনসিটির যে গাইডলাইনে বলা ছিল যে মিনিমাম কোয়ালিফিকেশন থাকতে হবে যখন রিক্রুটমেন্টের নোটিফিকেশন বেরোবে সেই সময় অবধি। এখন 20-22 সেশনের বিরুদ্ধে যে আর্গুমেন্ট সেটা হচ্ছে যে এই যে 20-22 সেশনের প্রার্থীদের তারা টেট কোয়ালিফাই হলেও তাদের ট্রেনিং কমপ্লিট ছিল না যখন রিক্রুটমেন্ট নোটিফিকেশন বের হয় তখন, অতএব তাদের যে মিনিমাম কোয়ালিফিকেশন সেটা ছিল না রিক্রুটমেন্টে পার্টিসিপেট করার জন্য, তার ফলে তারা এলিজিবল নয়। অন্যদিকে 20-22 সেশনেরও আর্গুমেন্ট ছিল, তারাও যেটা বলছে যে তাদের টেকনিক্যালি যে ট্রেনিং কমপ্লিট হয়ে যাওয়ার কথা জুন 2022-এর মধ্যে, কিন্তু পর্ষদ তারা ডিলে করে তারা ট্রেনিংটা কমপ্লিট করতে পারেনি, অতএব তাদের কোনো ভুল নেই। এক্ষেত্রে মহামান্য সুপ্রিম কোর্টে কিন্তু এই মামলার হেয়ারিং প্রয়োজন এবং সেই শুনানিতে 20-22 সেশনের প্রার্থীরা তারা নিজেদের সপক্ষে যুক্তি দেখাবেন, তাদের বিরুদ্ধে যারা রয়েছেন তারা সেই যুক্তিকে খণ্ডন করবেন এবং মহামান্য সুপ্রিম কোর্ট আলটিমেটলি এক্ষেত্রে বিচার করে একটা জাজমেন্ট দেওয়ার চেষ্টা করবেন যে আদৌ 20-22 সেশনের প্রার্থীরা এলিজিবল কি এলিজিবল নয়। যদি তারা এলিজিবল হয় তাহলে তারা নিয়োগপত্র পাবে, যদি তারা এলিজিবল না হয় তাহলে 2022 রিক্রুটমেন্ট থেকে তারা কিন্তু আলটিমেটলি বাদ পড়বে এবং যে ভ্যাকান্সিটা থাকবে সেই ভ্যাকান্সি নিয়ে মহামান্য সুপ্রিম কোর্ট যদি কোনো স্পেসিফিক অর্ডার দেন তাহলে পর্ষদকে সেটা মানতে হবে, যদি না দেন তাহলে পর্ষদ নিজেদের ইচ্ছে মতো তারা করতে পারে যা খুশি। তার কারণ তারা 2108 প্রার্থীদেরকে কিন্তু অলরেডি বলেছে যে এরা এলিজিবল নয়, বিকজ এরা কাট অফে আসতে পারেনি। তো এক্ষেত্রে পর্ষদ এখন তাদেরকে যদি অ্যাবজর্ব করে নেয় তাহলে ভালোই হয়, বা পর্ষদ যদি মনে করে যে না ভ্যাকান্সিটা আমরা ট্রান্সফার করব তাহলে সেটা কি করবে পর্ষদ এখন আমরা জানি না, অতএব তার আগে অনুমান করে বলা ঠিক নয়। তো 20-22 মামলা নিয়ে যতটুকু ছিল ডিটেলস এইটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। এবার আরও একটি বিষয় যেটি আপনাদেরকে না বললেই নয়, যারা নতুন রিক্রুটমেন্টে পার্টিসিপেট করতে চাইছেন আপনারা সকলেই জানেন যে প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু নতুন রিক্রুটমেন্ট করবে এমন কিন্তু তারা ঘোষণা দিয়েছে, কিন্তু সেটা কবে বা সেইটা শুরু হবে কবে সে বিষয়ে কোনো আপডেট নেই।
তবুও নতুন রিক্রুটমেন্ট শুরু হবে এমনটা কিন্তু শোনা যাচ্ছে। তাহলে নতুন রিক্রুটমেন্টের ক্ষেত্রে কি ২০-২২ মামলার কোনো প্রভাব রয়েছে? এটা কিন্তু অনেকেই আপনারা জানতে চাইছেন যে এই মামলার জন্য কি নতুন রিক্রুটমেন্ট কোনোভাবে প্রভাবিত হতে পারে? দেখুন, সোজা কথা যেটা বলতে গেলে যে ২০-২২ মামলার সাথে সরাসরিভাবে কিন্তু নতুন রিক্রুটমেন্টের কোনো সম্পর্ক নেই। পর্ষদ যদি মনে করে যে ২০-২২ মামলার বা ২০২২ রিক্রুটমেন্টের সাথে আমরা নতুন রিক্রুটমেন্টকে কোনো রকমভাবে মানে যুক্ত না করে নতুন রিক্রুটমেন্ট আমরা আলাদাভাবে নেব, নতুন যে ভ্যাকান্সি ক্রিয়েট হয়েছে তার ভিত্তিতে, তাহলে কিন্তু সেটা নেওয়া যেতেই পারে। লিগ্যালি বা কোনো আইনগতভাবে কোনো এর ক্ষেত্রে সমস্যা নেই। কিন্তু অন্য যে দিকটা রয়েছে সেটা হচ্ছে যে ২০২২ যে রিক্রুটমেন্ট, সেই রিক্রুটমেন্টটা কিন্তু এই মুহূর্তে পেন্ডিং রয়েছে অফিসিয়ালি ভাবে বলতে গেলে। তার কারণ এই রিক্রুটমেন্টটা কমপ্লিট হয়নি। টোটাল যে ভ্যাকান্সি ১১,৭৫৮ সেই ভ্যাকান্সিতে কিন্তু সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটা এখনো হয়নি। এর মধ্যে বেশ কিছু ভ্যাকান্সি এখনো অবধি রাখা হয়েছে এবং কোর্ট সেটাকে রাখতে বলেছে। ২০২০-২২ সেশনের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখনো অবধি ডিসাইডেড হয়নি। তারা এলিজিবল কি এলিজিবল নয় এই প্রশ্নের কিন্তু উত্তর এখনো পাওয়া যায়নি। মহামান্য সুপ্রিম কোর্ট সেটা ডিসাইড করবে। এছাড়াও যেটা গুরুত্বপূর্ণ, যে ভ্যাকান্সিটা পড়ে রয়েছে সেই ভ্যাকান্সিটার কি হবে? যদি দেখা যায় ২০-২২ সেশনের প্রার্থীরা তারা এলিজিবল না হয়, তাহলে সেই ভ্যাকান্সিটা কি পরবর্তী রিক্রুটমেন্টের জন্য ট্রান্সফার হবে? না যারা আনঅ্যাবসর্বড রয়েছে তাদেরকে দিয়ে দেওয়া হবে? এই প্রশ্নটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে থেকে যাচ্ছে। তাহলে যে ভ্যাকান্সিটা পড়ে রয়েছে ২০২২ রিক্রুটমেন্টে এখনো, সেই ভ্যাকান্সির বিষয়টা যেহেতু এখনো অবধি ডিসাইডেড নয় এবং সেটা নির্ভর করছে ২০-২২ মামলার উপরে, অতএব এই মামলাটা না মিটলে সেই ভ্যাকান্সিটার বিষয়ে যতক্ষণ না ডিসাইড হচ্ছে, সেই দিক থেকে দেখতে গেলে নতুন রিক্রুটমেন্টটা কিন্তু প্রভাবিত হতে পারে। কিন্তু সরাসরিভাবে এক্ষেত্রে কোনো সম্পর্ক নেই এবং ২০২২ রিক্রুটমেন্ট যেহেতু ২০-২২ মামলার জন্য পেন্ডিং, অতএব পর্ষদ যদি মনে করে যে ২০২২ রিক্রুটমেন্ট না মিটলে আমরা নতুন রিক্রুটমেন্ট শুরু করতে পারবো না, তাহলে কিন্তু আবার এই ২০-২২ মামলাটা নতুন রিক্রুটমেন্টে প্রভাব বিস্তার করতে পারে। তো ২০-২২ মামলার কিছু প্রভাব কিন্তু নতুন রিক্রুটমেন্টে পরোক্ষভাবে হয়তো রয়েছে, কিন্তু প্রত্যক্ষভাবে সে অর্থে নেই। অর্থাৎ আইনগতভাবে কোনো বাধা কিন্তু ২০-২২ মামলার ক্ষেত্রে তৈরি হবে না নতুন রিক্রুটমেন্টের জন্য। তো আজকের ভিডিওতে এতটুকুই বলার ছিল। আশা করি আপনারা পরিষ্কারভাবে বিষয়টা বুঝতে পেরেছেন। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।